বাংলা সাহিত্যের মধ্যযুগের দ্বিতীয় অংশ এটা, এবং আজকে আমরা মধ্যযুগটা শেষ করব। শুরুতেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যেটা আগেও বলেছি। এইখানে যে সাহিত্যগুলো আসবে, অনেক কিছু আসবে ধর্মগ্রন্থ থেকে, বাট এইগুলো ধর্মগ্রন্থ না, ধর্মগ্রন্থ থেকে অনুপ্রাণিত। এইখানের যে চরিত্রগুলো, এইটা ধর্মগ্রন্থের চরিত্র না, এইগুলো সবই মানুষ। অর্থাৎ ধর্মগ্রন্থের যে ডিভাইন কাহিনীগুলো আছে, সেই কাহিনীগুলো থেকে অনুপ্রাণিত হয়ে তার সাথে রসকস সিঙারা বুলবুলি মস্তক মিশিয়ে এটা সাহিত্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এইখানে ধর্ম দিয়ে এই জিনিসটা যাচাই করার কোনো সুযোগ নাই। তো এই ব্যাপারটা যারা অডিয়েন্স আছেন বা যারা বিশেষ প্রস্তুতি নিচ্ছেন, এইখানে খেয়াল রাখবেন। তো শুরুতে আমরা আলাপ আলোচনা শুরু করব হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান দিয়ে। এই রোমান্টিক প্রণয় উপাখ্যান মধ্যযুগে বাংলা সাহিত্যকে ভিন্ন মাত্রার দিকে নিয়ে গিয়েছে। এখানে মঙ্গল কাব্য বলেন, বৈষ্ণব পদাবলী বলেন, যাই বলেন, এইগুলো সবই ছিল দেবদেবীর কাহিনী। এই রোমান্টিক প্রণয় উপাখ্যান থেকে সাধারণ মানুষ, আমার আপনার মতন মানুষ, সাহিত্যের অংশ হবে, তারা চরিত্র হবে, অর্থাৎ মানুষ মানুষের প্রেম এইখানে দেখানো হবে। এবং এই টাইমে মধ্যযুগে বিদেশি সাহিত্য অনুবাদ হবে, এবং বিশেষ করে ফার্সি এবং হিন্দি ভাষার বিভিন্ন কাহিনী, গল্প, সাহিত্য, এইগুলো বাংলা ভাষায় অনুদিত হবে। কোনো একটা ভাষার সাহিত্য বা ওই ভাষা তত বেশি সমৃদ্ধ, বিদেশি সাহিত্য যত বেশি ওই ভাষায় অনুদিত হয়েছে। আজ যদি আমাদের বাংলা ভাষায় বলেন, ফরাসি বলেন, ইংরেজি বলেন, এরকম বিভিন্ন সাহিত্য বেশি বেশি অনুদিত হতো, তাহলে আমাদের ভাষা আরও বেশি সমৃদ্ধ হতো। এটা আমার কথা না, এটা জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাক বলে গিয়েছেন এই কথা। তো রোমান্টিক প্রণয় উপাখ্যানের ধারায় আমরা প্রথম যে কবি পাবো, তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। গিয়াসউদ্দিন আজম শাহের নেতৃত্বে তিনি তার কাব্য সাধনা করতেন বা তার কবিতা লিখতেন, এবং তিনি মুসলমান ধর্মের ইউসুফ এবং জুলেখার কাহিনী নিয়ে তিনি ইউসুফ জুলেখা রচনা করেন। এবং এইখানে এই ইউসুফ জুলেখার কাহিনী কিছু অংশ আল কোরআনেও আসছে, বাট কিন্তু এই 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 ইউসুফ জুলেখা কিন্তু মূলত আমাদের ধর্মগ্রন্থের ইউসুফ জুলেখা হলেও শাহ মোহাম্মদ সগীর অনেক জায়গায় পরিবর্তন করেছেন। এইখানের ইউসুফ জুলেখা আসলে মূলত মানব এবং মানবী, এবং এইটাও কিন্তু সেই মধ্যযুগের তথাকথিত যে ছন্দ, পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। পুরো মধ্যযুগটা পয়ার এবং ত্রিপদী, এটা আমরা আগেও আলোচনা করেছি যে পয়ার ছন্দে সাধারণত মাত্রা থাকে 14টা, 8 মাত্রা আর 6 মাত্রা, এইটা মিলায় হচ্ছে এক লাইন। মাত্রাটা কি আসলে? মাত্রাটা হচ্ছে একটা শব্দ উচ্চারণের জন্য কতটুকু টাইম, বা ছন্দে ওই শব্দটা আমরা কত সময় ধরে উচ্চারণ করবো, এই সময়টা হচ্ছে মাত্রা। আপনারা যারা আরবি পড়তে পারেন, তারা দেখবেন আরবিতে মদের হরফ আছে যে একটু টান দিয়ে পড়তে হয়। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই যে এরকম আর কি, মানে আপনি কতটুকু টান দিবেন, ওই যে ওই টানটা হচ্ছে মাত্রা। যেমন অ, স্বরে অ, এটা হচ্ছে ছোট অল্প প্রাণ, এটা হচ্ছে এক মাত্রা। স্বরে আ, এটা হচ্ছে 2 মাত্রা। তো একটা লাইন হবে কবিতার 8 মাত্রা থাকবে এক অংশ, আর এক অংশ 6 মাত্রা, অর্থাৎ পুরো লাইনটা হবে 14 মাত্রার। এটা হচ্ছে পয়ার ছন্দ। যেমন মহাভারতের কথা অমৃত সমান, এই যে মহাভারতের কথা, এটা হচ্ছে 8 মাত্রা, অমৃত সমান এটা হচ্ছে 6 মাত্রা। সো পুরা লাইনটা হচ্ছে 14 মাত্রা, এটা হচ্ছে পয়ার ছন্দ। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। তো এই যে দেখেন একটা লাইনে পার্ট পার্ট, এটাই হচ্ছে পয়ার ছন্দ। আর ত্রিপদীতে আসলে মূলত 3টা লাইন বা 3টা পদ নিয়ে একটা স্তবক সৃষ্টি হয়। তো এই পুরো মধ্যযুগের সাহিত্যই ছিল এরকম। আধুনিক সাহিত্যতে গিয়ে আমরা দেখব যে ধীরে ধীরে পয়ার ও ত্রিপদী ছন্দ থেকে বের হয়ে যাবে। তো শাহ মোহাম্মদ সগীর মধ্যযুগের প্রথম মুসলমান কবি, এবং তিনি লিখেছিলেন ইউসুফ জুলেখা। এবং এই ইউসুফ জুলেখা ধর্মগ্রন্থের ইউসুফ জুলেখা না, এবং তিনি গিয়াসউদ্দিন আজম শাহের সভাকবি ছিলেন। আমরা অনুবাদ সাহিত্য পড়তে গেলে আমরা একটা রাজসভার নাম বারবার বলতে হবে, সেটা হচ্ছে আরাকান রাজসভা।
মূলত এইখানে অনুবাদ সাহিত্যের চর্চা শুরু হয় এবং এইখানে বেশ কয়েকজন উল্লেখযোগ্য কবিকে আমরা পাবো এবং এরা সবাই ওই রাজসভার সদস্য, অর্থাৎ এরা মূলত মন্ত্রী টাইপের লোকজন, যেমন কুরাইশি মগন ঠাকুর। এই কুরাইশি মগন ঠাকুর তিনি আরাকান রাজসভার একজন প্রভাবশালী মন্ত্রী এবং কুরাইশি মগন ঠাকুর তিনি লিখবেন একটা লোককাহিনী যেটা চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী হচ্ছে আসলে এই গল্পের বা এই সাহিত্যের নায়িকা আর কি, প্রধান চরিত্র। আর বীরভান যিনি, তিনি হচ্ছে যুবরাজ, তিনি চন্দ্রাবতীকে পেতে চান, চন্দ্রাবতীর জন্য তিনি মুগ্ধ হয়েছেন। তো যুবরাজ চন্দ্রাবতীকে পাওয়ার জন্য যে অলৌকিক অলৌকিক জাদু টাদু বা বিভিন্ন দুর্গম রাস্তা পাড়ি দেয়, এইরকম অলৌকিক কাহিনী নিয়ে কুরাইশি মাগন ঠাকুর লেখেন চন্দ্রাবতী। যদিও বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী, আর এটা হচ্ছে সাহিত্য চন্দ্রাবতী, মানে এইখানে সাহিত্যের নাম চন্দ্রাবতী আর ওইটা হচ্ছে লেখক চন্দ্রাবতী, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে লোকসাহিত্যতে পড়ালেখা করব। এই রাজসভার আর একজন উল্লেখযোগ্য কবি হচ্ছেন দৌলত কাজী। আরাকান রাজসভায় তিনি যারা ছিলেন, এই যে কুরাইশি মাগন ঠাকুর বলেন, এরা বাংলা সাহিত্য চর্চা করলে এরা বাঙালি ছিলেন না, বাট দৌলত কাজী ছিলেন মূলত বাঙালি এবং বাংলা সাহিত্যের প্রথম লৌকিক কবি তিনি। তিনি হিন্দি কবি সাধনের মৈনাসত অবলম্বনে তিনি সতী ময়না লোর চন্দ্রানী এই সাহিত্য রচনা করেন। এইখানে সতী ময়না, যিনি ময়না তিনি হচ্ছে সতী নারী এবং লোরক রাজার কাহিনী, আর একটা চরিত্র হচ্ছে চন্দ্রানী। এইখানে মূলত তিনটা চরিত্র, একটা হচ্ছে লোরক রাজা, তার বউ হচ্ছে ময়না এবং রাজার আর ময়নার সম্পর্ক খুবই ভালো। ময়না খুবই স্বামী ভক্ত একজন মানুষ, সে স্বামীকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু লোরক রাজা তার রাজ্য অভিযানে গিয়ে তিনি চন্দ্রানীর প্রেমে পড়ে যান এবং চন্দ্রানীর প্রেমে যখন পড়েন তখন ময়নার কথা তিনি ভুলে যান, কিন্তু ময়না এতে করে রাগ হন নাই, তিনি তার স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি তিনি জারি রেখেছেন এবং পরবর্তীতে বিভিন্ন কাহিনীর মধ্য দিয়ে লোরক রাজা নানান বিপদে পড়বে এবং বিপদে পড়ার পরে একসময় ময়নার সাহায্যে তিনি আবার বিপদ থেকে উদ্ধার হবেন এবং ময়নার কাছে ফেরত আসবেন। ময়না ঈশ্বরের কাছে তার স্বামীর জন্য প্রার্থনা করবেন, কিন্তু লোরক রাজা যে আরেকজনকে বিয়ে করে ফেললো এর জন্য কিন্তু তিনি রাজাকে দায়ী করবেন না বা রাজাকে ডিস্টার্ব দিবেন না, এই টাইপের কিছু করবেন না। তিনি তার সতীত্ব আর কোথাও বিলীন করবেন না। এই গল্প দিয়ে মধ্যযুগে মূলত মহিলারা যেন স্বামী ভক্ত হয় এবং স্বামীর ছাড়া অন্য কোনো দিকে যেন মনোনিবেশ না করে, ময়নার মতন যেন হয়, যে স্বামী যেখানে সেখানে চলে গেলেও ময়না স্বামীর জন্য যেমন ভক্তি নিয়ে অপেক্ষা করেছেন, অন্যান্য নারীরাও যেন ভক্তি নিয়ে অপেক্ষা করেন। এইরকম একটা গল্প হচ্ছে সতী ময়না লোর চন্দ্রানী। যদিও এই গল্পটা পুরাপুরি দৌলত কাজী শেষ করে যেতে পারেননি, পরবর্তীতে প্রায় ২০ বছর পরে এই গল্পটা শেষ করেন সর্বশ্রেষ্ঠ কবি তিনি, এবং তিনি কুরাইশি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তিনি মূলত সাহিত্য রচনা শুরু করেন। উল্লেখযোগ্য যেটা সাহিত্যকর্ম সেটা হচ্ছে পদ্মাবতী। যদিও এইটা তিনি অনুবাদ করেছেন এবং এইটা তিনি মালিক মোহাম্মদ জাইসির পদ্মবত অবলম্বনে তিনি এইটা রচনা করেন পদ্মাবতী। এবং এই পদ্মাবতীতে আমরা পদ্মাবতী হচ্ছে মূলত গল্পের নায়িকা এবং এইখানে রত্ন সেনের প্রেম কাহিনী উঠে আসছে, এটা নিয়ে আমরা একটু পর আবার কথা বলবো। তার অন্যান্য যে সাহিত্য তার মধ্যে একটা হচ্ছে সাইফুল মুলক বদিউজ্জামাল, এটা খুবই উল্লেখযোগ্য একটা সাহিত্যকর্ম। এইখানে মূলত মিশরের রাজকুমার সাইফুল মুলক তিনি রাজকুমারী বদিউজ্জামালকে পছন্দ করেছেন এবং এই রাজকুমারীকে তিনি পেতে চান এবং এই রাজকুমারীকে পাওয়ার জন্য তার যে অভিযান বা তার যে নানান ঘটনা এগুলো নিয়েই এটা রচনা করা হয়েছে। এটা মূলত একটা আলিফ লাইলা টাইপের গল্প আর কি, যে সাইফুল মুলক যাচ্ছেন এই বদিউজ্জামালের কাছে, যাত্রাপথে তিনি নানান চড়াই উতরাই পার করতেছেন এবং নানান দৈত্য দানবের মুখোমুখি হচ্ছেন এবং সেইগুলাকে পরাস্ত করে
তিনি তার গন্তব্য প্রিন্সেস বদিউজ্জামালের কাছে চলে যাচ্ছেন এবং শেষে তাদের মিলন হচ্ছে। আলিফ লায়লা টাইপের একটা গল্প। সিকান্দার নামা এটাও একটা ঐতিহাসিক গল্প, যেটা আলেকজান্ডার দ্য গ্রেট এর কাহিনী, যাকে আমরা মূলত এই পারস্যের লোকজন বলে হচ্ছে সিকান্দার। তার যে নানান অভিযান, সেই অভিযানে সে রাজ্য জয় করতেছে, তার বাহিনী নিয়ে যাচ্ছে, এইগুলো নিয়ে হচ্ছে লেখা সিকান্দার নামা। তোফা হচ্ছে একটা নীতিকাব্য। এখানে মূলত ইসলাম ধর্মের নানান রীতিনীতি, কোনটা ভালো কোনটা খারাপ, তারপর কি করলে সোয়াব পাওয়া যাবে, কি করলে জান্নাত পাওয়া যাবে, কোনটা হালাল কোনটা হারাম, এই টাইপের ব্যাপার এইটার মধ্যে চলে আসছে। এবং রাক্তাল নামা এইটা মূলত সৈয়দ আলাউলের একবারে মৌলিক গ্রন্থ, তিনি নিজে এটা রচনা করেছেন। এবং সৈয়দ আলাউল এই রাক্তাল নামাতে মূলত আমাদের টোটাল এই ভারতীয় উপমহাদেশ এবং এই অঞ্চলের যে সঙ্গীত, এই সঙ্গীতের ইতিহাস তুলে ধরেছেন। রাগ তাল, সঙ্গীতের যে গ্রামার, এটা কিভাবে আসছে, কিভাবে বিস্তার লাভ করছে, এই ব্যাপারগুলো এখানে তুলে ধরেছেন। এবং আলাউল একটা উল্লেখযোগ্য সাহিত্যিক। বাংলা সাহিত্যে তার অবদান অনেক অনেক বেশি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তাকে নিয়ে একটা আলাউল হলই আছে এবং বাংলা সাহিত্যে আলাউল পুরস্কারও দেওয়া হয়। এবার আমরা পদ্মাবতীর কাহিনীটা শুনি। পদ্মাবতী হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র এবং তিনি খুবই সুন্দর একটা মেয়ে। তার একটা পাখি ছিল, নাম হচ্ছে সুখ পাখি। সুখ পাখি তার ওইখান থেকে উড়ে গিয়ে রত্ন সেনের কাছে যায়। রত্ন সেন এই সুখ পাখির মুখে, এই পাখি কথা বলতে পারে, সুখ পাখির মুখে এই পদ্মাবতীর চেহারা এবং তার গুণ, এই সমস্ত জিনিসের গল্প শুনেই তিনি মুগ্ধ হয়ে যান। তিনি পদ্মাবতীকে পাওয়ার জন্য তিনি সাধনা করেন এবং তার সাধনা সফল হয় এবং তিনি পদ্মাবতীকে পান। পাবার পরে এইখানে রাঘব চেতন নামক একজন লোক থাকবেন, যিনি মূলত এই রত্ন সেন এবং পদ্মাবতীর সাথে বিশ্বাসঘাতকতা করবেন। তিনি গিয়ে আলাউদ্দিন খিলজির কাছে পদ্মাবতীর কথা বলবেন যে এই রকম একটা ঘটনা আছে, যে পদ্মাবতী আছে, তিনি খুবই খুবই সুশ্রী। তখন আলাউদ্দিন খিলজি একে পাইতে চাইবে এবং আলাউদ্দিন খিলজির সাথে রত্ন সেনের যুদ্ধ হবে। এই হচ্ছে পদ্মাবতীর কাহিনী। এটা একটা ট্রাজেডি, মূলত দুঃখের কাহিনী, যদিও শেষে পরিণতি খুব একটা ভালো পরিণতি হয় নাই। এবং আলাউল এইখানে খুবই সাবলীল ভাষায় এই কাব্যটা রচনা করেছেন। এইটা যেহেতু বাহ্যিক দিয়ে ট্রাজেডি হলেও এইটা মূলত পরমাত্মা বা একটা সুফি তত্ত্ব দিয়ে আসলেও তিনি লিখেছেন। এবং এই পদ্মাবতী দিয়ে যদি রিটেনে কখনো প্রশ্ন আসে, তখন আমি সবসময় একটা কোটেশন মুখস্থ করে রাখতাম, কেননা পদ্মাবতী খুবই উল্লেখযোগ্য সাহিত্য। মধ্যযুগে রোমান্টিক প্রণয়োপাখ্যান আসলে, এই রোমান্টিক প্রণয়োপাখ্যান রিলেটেড কোনো কোশ্চেন আসলেই তার মধ্যে আলাউলকে টেনে এনে আলাউলের সাহিত্যের একটা লাইন দিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে, প্রেম বিনে ভাব নাই, ভাব বিনে রস, ত্রিভুবনে যা দেখি প্রেম হুনতে বশ। মানে প্রেম বিনে কোনো ভাব নাই, আর ভাব ছাড়া কোনো আসলে রস নাই। এইটা লিখতেছেন আমাদের মহাকবি আলাউল। তার রোমান্টিক প্রণয় উপাখ্যানের পরে মধ্যযুগের কবি গান নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার। এবং এই কবি গান ব্যাপারটা কি, এইটা বোঝার জন্য আপনারা ইউটিউবে একটা গান শুনতে পারেন। গানটা শুনতে ভালোও লাগবে। সেটা তারেক মাসুদের মাটির ময়না সিনেমার একটা গান ইউটিউবে পাওয়া যায়। যদি বেসতে যাইতে চাহু গো অন্তরে, রাইখো আল্লাহর ডর। ও যদি আল্লাহর সন্ধান চাহু গো, প্রেম রাখিও অন্তরের ভেতর। এটা হচ্ছে মূলত কবি গানের, এটা পুরোপুরি কবি গান না, বাট গানটা ভালো এই জন্য বললাম, আপনারা শুনলে ভালো লাগবে। এখানে একজন বলতেছেন যে যদি বেহেশতে যাইতে চাও, তাহলে আল্লাহর ডর রাখো, আল্লাহর ভয় রাখো মনের মধ্যে। আরেকজন বলতেছে যদি আল্লাহর সন্ধান চাও, তাহলে অন্তরে প্রেম রাখতে হবে। তার মানে একজন বলতেছে মনের মধ্যে ভয় রাখতে হবে, আরেকজন বলতেছে মনের মধ্যে আল্লাহর জন্য প্রেম রাখতে হবে। মানে দুইজন দুই কথা বলতেছে এবং দুইজন যুক্তি দিয়ে একজন আরেকজনের যুক্তি খণ্ডানোর চেষ্টা করতেছে। এই হচ্ছে মূলত কবি গান। গানের সাথে মূলত একজন একজনের যুক্তি খণ্ডাবেন। যারা এই গানটা গাইবেন তাদেরকে বলা হয় হচ্ছে কবিয়াল।
আর কবিয়ালের চারপাশে কিছু সাগরেদ থাকে, তারা মূলত এই গানের বাজনা বাজানো বা গানের তাল দেওয়া, ক্রস দেওয়া এইগুলা করেন, তাদেরকে বলা হয় হচ্ছে দোহর। এবং কবি গানে একজন গানের ইয়েতে আরেকজনের উপর প্রশ্ন ছুড়ে দিবে, সে আবার গানে গানে ওই প্রশ্নের উত্তর দিবে। এই যে যিনি প্রশ্ন ছুড়ে দিবেন, এই প্রশ্ন ছুড়ে দেওয়াকে বলা হয় হচ্ছে চাপান বা আক্রমণ করা। আর তিনি যখন উত্তর দিবেন তাকে বলা হয় উত্তর। আর প্রশ্ন উত্তর দিয়ে দুইজনদের মধ্যে যে তর্ক বিতর্ক হয় একে বলা হয় বাদাবাদী। আমরা যেটাকে বাধাবাদী বলি, যে ওইটা হচ্ছে বাধাবাদী। তো ব্যাপারটা হচ্ছে কবি গান। এবং কবি গান নিয়ে আপনারা আরও বেশি জানতে হইলে আপনারা একটা সিনেমা দেখতে পারেন। সিনেমাটার নাম হচ্ছে জাতির স্বর। মূলত অ্যান্টনি ফ্রিঙ্গি নামে আমাদের এই অঞ্চলে একজন কবিয়াল ছিলেন। তিনি মূলত এই পর্তুগাল থেকে বা পর্তুগিজ থেকে আসলে তিনি এসেছিলেন, কিন্তু এই অঞ্চল ভালোবেসে তিনি এই অঞ্চলে থেকে যান এবং কবি গান রচনা শুরু করেন। তাকে নিয়েই কাহিনী হচ্ছে এই জাতিস্বর সিনেমায়। আর হিন্দু ধর্মে সাধারণত, আমি পুরোপুরি জানি না, বাট এইটা এরকম যে যিনি আগের জন্মের কথা মনে করতে পারেন তিনিই আসলে জাতিস্বর। এবং এইখানে যিনি প্রসেনজিৎ যে চরিত্রে অভিনয় করেছেন তিনি হচ্ছে জাতিস্বর অ্যান্টনি ফ্রিঙ্গি। পরের জন্মে তিনি একজন লাইব্রেরিয়ান টাইপের হয়েছেন, কিন্তু আগের জন্মের কথা তার মনে পড়েছেন, তিনি জাতিস্বর। এবং এইখানে আপনি কবির সুমনের একটা গান পাবেন, যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা, কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা, বারবার আসি আমরা দুজন বারবার ফিরে যাই, আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই। এই মূলত এই গানটাই হচ্ছে এই টোটাল সিনেমাকে একসাথে করলে আপনি এই গানটার মিনিং বুঝতে পারবেন। জাতিস্বর, যে যিনি আগের জন্মের কথা মনে করতে পারেন। এই কবি গানে মূলত তদানীন্তন আমলের যারা হিন্দু জমিদার তারা অনেক বেশি প্রভাবিত ছিলেন এবং হিন্দু ধর্মের কালচারের সাথে খুব এই ব্যাপারটার মিল ছিল এবং তারাই এটার বেশি সাধনা করতেন। এইখানে আদি গুরুকে আমরা পাবো হচ্ছে গজলাগুই, এই গানের আদি কবি। বাট শ্রেষ্ঠ কবি যিনি একবারে সবচেয়ে বিখ্যাত তিনি হচ্ছে হারু ঠাকুর। এই জাতিস্বর সিনেমায় আপনারা হারু ঠাকুরকেও দেখতে পাবেন। হারু ঠাকুরের সাথেও অ্যান্টনি ফিরিঙ্গি কবি গান গাইবেন। এই টাইমে কবি গান যেহেতু আমি বলেছি হিন্দুদের সাইডে একটু বেশি ছিল, তখন মুসলমানদের দিকে ছিল হচ্ছে শায়ের এবং পুঁথি সাহিত্য। আমরা যাকে কবি বলি এইটাকেই মূলত আরবি ফার্সি ভাষায় বলা হয় হচ্ছে শায়ের। তো এই শায়ের মানে আসলে কিছুই না, শায়ের মানে হচ্ছে কবি। এই টাইমে মূলত যে কবিতাগুলা লেখা হতো এইগুলাকে বলা হতো আসলে মেইনলি দোভাষী পুঁথি বা দোভাষী সাহিত্য। কেননা বাংলার সাথে এখানে আরবি এবং ফার্সি এই ভাষাগুলা মিক্স হয়ে একটা ভাষার সৃষ্টি হতো। যেমন মধ্যযুগের একটা উল্লেখযোগ্য শায়ের হচ্ছে, বিসমিল্লা বলি আগে করি খুদার নাম, রহমানের রহিম রব পরোয়ার দেগার। এইখানে বাংলা ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা সবই আছে। এই যে খোদা ফার্সি ভাষা, বিসমিল্লা আরবি ভাষা, বিসমিল্লা বলি আগে করি খোদার নাম, এইখানে বাংলা আরবি ফার্সি সব এটার মধ্যে আছে। এই জন্য এইগুলাকে বলা হয় মূলত দোভাষী সাহিত্য। এবং এইখানে আমরা দোভাষী পুঁথি পাবো এবং এইখানে আমরা আরেকটা উল্লেখযোগ্য জিনিস পাবো হচ্ছে জঙ্গনামা। জঙ্গনামা এটা দেখেই মনে হচ্ছে এটা মূলত যুদ্ধের কাহিনী টাহিনী নিয়ে হবে। আর মূলত মুসলমান বীরদের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ এবং ওই যুদ্ধে জয়লাভ করা এটা নিয়ে মূলত জঙ্গনামা। এবং উল্লেখযোগ্য জঙ্গনামা হচ্ছে ইমাম বিজয়, এটা দৌলাদুজির বাহারাম খাঁ লিখেছেন। এবং এই লাইনের জনপ্রিয় কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ, তিনি লিখেছিলেন আমির হামজা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা এই আমির হামজা, তার পুরো নাম হচ্ছে আমির হামজা আল মুত্তালিব। এই তার যে বীরত্বক সূচক যে গল্প এবং তার যুদ্ধের কাহিনী নিয়ে ফকির গরিবুল্লাহ রচনা করেন হচ্ছে আমির হামজা। এখানে জঙ্গনামা হচ্ছে মুসলমান ধর্মের কাহিনী অবলম্বনে, বিশেষ করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের সদস্যদের যে বীরত্বক সূচক কাহিনী এইগুলাতে ফুটে ওঠে। এবং মধ্যযুগের যে পুঁথিগুলা, এই পুঁথিগুলাকে বলা হয় দোভাষী পুঁথি বা বটতলার পুঁথিও বলা হয়।
এখন বটতলার প্রতি কেন এটার নাম? যখন এই আমাদের কলকাতা এবং এর আশপাশে প্রেস প্রতিষ্ঠিত হয়, যেখানে বই ছাপা হয়, এইটা প্রতিষ্ঠিত হয় মূলত এই বটতলা এলাকায়। যে বটতলা এখনো কলকাতাতে আছে, এটা একটা থানা কলকাতার মধ্যে। এই বটতলা এলাকায় প্রেসগুলা প্রতিষ্ঠিত হয় এবং এইখানে সস্তা কাগজে এই পুঁথিগুলা ছাপা হয়ে এইগুলা মানুষের কাছে চলে যেত। এই জন্য এইগুলোকে বলা হয় বটতলার পুঁথি, কেননা বটতলা থেকে এইগুলো আসলে প্রিন্ট হতো। এবং পরবর্তীতে বাংলা সাহিত্যে আমরা পড়ব হচ্ছে টপ্পা গান, ডাক এবং খনার বচন। টপ্পা গানটাকে, টপ্পা গান মূলত এক ধরনের গান। এটা প্রথম জনপ্রিয় করে তুলেছেন রামনিধি গুপ্ত, যাকে নিধিবাবু বলা হয়। টপ্পা গান মূলত উট চালকদের গান। ওই আমলে উট চালকরা সাধারণত যে গান গাইতেন সেইগুলাই হচ্ছে টপ্পা গান। সখী কোথায় পাবো তারে, যারে প্রাণ সপিলেম, যার কারণে আমি কলঙ্কিনী হইলেম। এইগুলো হচ্ছে টপ্পা গান। এইটাকে জনপ্রিয় করে তুলেছেন নিধিবাবু বা রামনিধি গুপ্ত। এরপরে আমরা ডাক এবং খনার বচন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ডাক আর একটা হচ্ছে খনার বচন। দুইটা দুই ধরনের জিনিস। ডাক যেটা, সেইটা মূলত জ্যোতির্বিজ্ঞান, নীতিবাক্য, গৃহস্থলীর বিভিন্ন কথাবার্তা এটার মধ্যে আসছে। এবং কেউ কেউ বলেন এই ডাক মূলত বৌদ্ধ ধর্মের থেকে এই নীতিবাক্যগুলো আসছে। এবং যেমন একটা নীতিবাক্য বা ডাকের একটা উদাহরণ হচ্ছে, সকালে শোয় সকালে ওঠে, তার করি না বৈদ্যে লোটে। যিনি সকালে ঘুম থেকে ওঠেন আবার সকাল সকাল ঘুমোতে যান, অর্থাৎ আর্লি টু বেড আর্লি টু রাইজ, তার টাকা কখনো বৈদ্যে বা চিকিৎসক ডাক্তারে নিতে পারে না। তিনি সবসময় এমনিতেই ন্যাচারালি সুস্থ থাকেন। এবং আরেকটা মজার ডাকের বচন আছে, সেটা হচ্ছে, ঘরে আখা বাইরে রাধে, অল্প চুল ফুলিয়ে বাঁধে, ঘন ঘন চায় উঠিয়ে ঘাড়, ডাক বলে এ নারীতে ঘর উজাড়। ঘরে আখা মানে ঘরের মধ্যে চুলা, কিন্তু বাইরে রান্না করে, মানে তিনি বাইরেকেই পছন্দ করে। এবং অল্প চুল আছে মাথায়, কিন্তু তিনি চুলটা এমনভাবে ফুলায় বাঁধে যে অনেক চুল মনে হয়, মানে পাটটাট মারে, সাজাগুজো করে আর কি। এবং ঘন ঘন চায় উল্টিয়ে ঘাড়, অর্থাৎ ঘাড় উল্টিয়ে পাল্টিয়ে এদিকে ওদিকে দেখে। ডাক বলে এই নারীতে ডিস্টার্ব আছে, এই নারী ঘরে নিলে ঘর উজাড় হয়ে যাবে। এবং এইগুলো হচ্ছে আসলে মূলত জ্যোতির্বিদ্যা, মানব চরিত্র, নীতি কথা টথা নিয়ে লিখেছেন। কিন্তু খনার বচন যেইটা, এই খনার বচনে মূলত জ্যোতির্বিজ্ঞান এবং কৃষিবিদ্যা, গণিতবিদ্যা এই সমস্ত বিষয় নিয়ে লিখেছেন। যেমন আউশ ধানের চাষ লাগে ৩ মাস, আরেকটা হচ্ছে ১৬ চাষে মূলা, তার অর্ধেকে তুলা, তার অর্ধেকে ধান, বিনা চাষে পান। মূলা অনেক লম্বা হবে, মাটির অনেক গভীরে যাবে, অনেকবার জমি চাষ করতে হবে, তার মানে মাটি নরম করতে হবে। এই যে জমি উল্টানো পাল্টানো মানে জমি চাষ দেওয়া, ট্রাক্টর দিয়ে জমি চাষ দেয়। তো ১৬ বার চাষ দিয়ে মূলা লাগাবেন, তাহলে মূলা অনেক নিচে চলে যাবে। তার অর্ধেকে তুলা, তুলা তাহলে ৮ বার চাষ দিবেন, তার অর্ধেকে ধান, চাল, মানে এগুলো প্রতীক অর্থে বোঝাইছে, মানে অনেকবার চাষ দিলে আপনি মূলা লাগাবেন, তার চাইতে অর্ধেক দিয়ে আপনি তুলা লাগাবেন, তার অর্ধেকে আপনি ধান লাগাবেন। আর কিছুই চাষ দেওয়ার দরকার নাই, মূলত সলিড মাটির উপর আপনি পান গাছ লাগিয়ে দিবেন। আবার একটা ছিল, কলা রুয়ে না কাটে তো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। তো এই যে খনা, খনা মূলত একজন মেয়ে মানুষ, তার আসল নাম হচ্ছে, কেউ কেউ বলেন নীলাবতী। এই যে নীলাবতী, তিনি এই জ্যোতির্বিজ্ঞান এবং গণিত শাস্ত্রে তিনি খুব পারদর্শী, খুবই ব্রিলিয়ান্ট মানুষ। এবং তিনি যে নানান কথা বলতেছেন, এইটা মানুষ পছন্দ করতেছে, সবাই তাকে পছন্দ করতেছে। কিন্তু তার যিনি স্বামী, স্বামীর বাবা, তার শ্বশুর ছিলেন রাজা বিক্রমাদিত্যের যে নবরত্ন ছিল, সেই নবরত্নের এক রত্ন। মানে তার শ্বশুর খুব জ্ঞানী এবং নবরত্নের এক রত্ন। কিন্তু তিনি দেখতেছেন যে নীলাবতী তার চেয়েও জ্ঞানী, তার চেয়েও বেশি মানুষ তাকে প্রায়োরিটি দিচ্ছে। তো এতে তো তদানীন্তন পুরুষ সমাজ তার মাথা ঘুরে গেছে, যে আমার ছেলের বউ আমার চাইতেও বেশি জ্ঞানী, এইটা তিনি মেনে নিচ্ছেন না। পরবর্তীতে তারা নীলাবতীর জিহ্বা কেটে দিয়েছেন, নীলাবতী যেন আর কোনো কথা না বলতে পারে, জিহ্বা কেটে দিয়েছেন। কেউ কেউ বলেন যে জিহ্বা কেটে দেওয়ার পরে নীলাবতী যখন কথা বলতে যেত তখন খক খক আওয়াজ হতো, এই জন্য তার নাম খনা। আবার কেউ কেউ বলেন না, তিনি
এত চমৎকার এবং পজিটিভ একটা ক্ষণে, মানে খুবই সুন্দর সুলক্ষণ ক্ষণে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য তার নাম খনা। এই নীলাবতীর নামই আসলে খনা, যদিও এটা নিয়ে সলিড কোনো দলিল নাই। এই ডাক এবং খনার বচন মধ্যযুগের একবারে শুরুর দিকের সাহিত্য বলে কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন এটা অন্ধকার যুগের সাহিত্য। তো আমরা অন্ধকার যুগের সাহিত্য পড়ার সময়ও কিন্তু এই ডাক এবং খনার বচনকে নিয়ে এসেছিলাম। এবং যখনই ডাক এবং খনার বচন নিয়ে কিছু লিখবেন, অবশ্যই অবশ্যই সাথে উদাহরণ দিয়ে দিবেন, কোটেট করে উদাহরণ দিয়ে দিবেন, তাহলে আপনার লেখার গ্ল্যামার অনেক চেঞ্জ হবে। যদিও এই নীলাবতী নিয়ে আমরা আধুনিক যুগে যখন শওকত আলীকে পড়ব, তখন তার একটা উল্লেখযোগ্য সাহিত্য পড়ব, প্রদোষে প্রাকৃত জন। ওই প্রদোষে প্রাকৃত জনেও আমরা নায়িকা হিসেবে এক নীলাবতীকে পাবো। ওই নীলাবতী আর এই নীলাবতী কিন্তু এক না। ওই নীলাবতী হবে প্রদোষে প্রাকৃত জনের নায়িকা। সো দুই নীলাবতী আলাদা। আজকের যে ক্লাসটা আপনারা দেখতেছেন, এইটা হচ্ছে আমাদের যে চলমান কোর্স আছে বিসিএস প্রস্তুতির, তার একটা ক্লাসের অংশ। আপনারা আমাদের কোর্সে যোগ দিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে এই কোর্সের ভর্তির প্রক্রিয়া এবং কোর্সের বিস্তারিত আমি দিয়ে দিব। আমরা এখানে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বাংলাদেশ বিষয়বলী এবং আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে মূলত ডেডিকেটেডলি আলাপ আলোচনা করতেছি, টোটাল বিসিএস প্রিলিমিনারি এবং রিটেন ফোকাস করে, যেন প্রিলিমিনারি প্রস্তুতি হতে হতে আপনার রিটেনের একটা বিশাল বড় ধারণা এবং পূর্ণ প্রস্তুতি হয়ে যায়। এবং এরপরে আমরা মধ্যযুগে চলে আসব গীতিকাতে। গীতিকা বা ব্যালাড। গীতিকা হচ্ছে মূলত মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনী, এবং এইগুলা মূলত ছন্দ দিয়ে লেখা। এই ছন্দটা কবিতার জন্য না, মূলত গাওয়ার জন্য। এইগুলোই হচ্ছে গীতিকা। আর লোকসাহিত্য হচ্ছে ওই সাহিত্য যেটা মানুষের মুখে মুখে প্রচলিত, মানে এটা খাতায় লেখা হয় নাই। আর এই গীতিকার ভেতরে আমরা মুখে মুখে প্রচলিত প্রচুর সাহিত্য পাবো। এই জন্য লোকসাহিত্য এবং গীতিকাকে পাশাপাশি পড়া উচিত। তাহলে গীতিকা হচ্ছে মূলত ছন্দে লেখা, যেটা গাওয়ার জন্য লেখা হয়েছে, এবং এইটা মূলত কাহিনী বলবে, গান বলবে না, কাহিনী বলবে। আপনি অমুকের কাহিনী আপনি ছন্দে ছন্দে গেয়ে গেয়ে মানুষকে শোনাচ্ছেন, এটা হচ্ছে গীতিকা। আর যখন এই সাহিত্যটা মানুষের মুখে মুখেই ছড়ায় যাচ্ছে, যে কই থেকে আসছে কেউ জানে না, যেমন হোমারের ইলিয়াড এবং ওডেসি, এটা সবাই বলতেছে হোমারের লেখা, কিন্তু এটা মুখে মুখে প্রচলিত, কেউ জানে না, বা এটার কোনো সলিড প্রমাণ নাই যে এটা হোমারই লিখেছেন। তো এই ব্যাপারটাই হচ্ছে লোকসাহিত্য। এবং লোকসাহিত্যের মধ্যে আমরা অনেক সাহিত্য পাবো, যেমন ধাঁধা। যেমন আমরা এই যে এরকম অনেক ধাঁধা ধরি না, এরকম যে ৩ অক্ষরে নাম তার পানিতে বাস করে, মধ্যের অক্ষর কেটে দিলে আকাশেতে ওড়ে। ৩ অক্ষরে নাম তার পানিতে বাস করে, মধ্যের অক্ষর কেটে দিলে আকাশেতে ওড়ে। তাহলে ৩ অক্ষরের নাম হচ্ছে চিতল। চিতলের মাঝখানে ত কেটে দিলে হয়ে যাবে চিল, আকাশে উড়ে বেড়াবে। তো এই হচ্ছে মূলত ধাঁধা। এরকম আরো অনেক ধাঁধা আছে, ছোটবেলায় আমরা এরকম ধাঁধা ধরতাম। আপনারা এরকম কে কোন ধাঁধা জানেন কমেন্টে লিখেন, তাহলে আমরা অনেকগুলো ধাঁধা শিখে যাব। এবং লোকসাহিত্যের আরেকটা হচ্ছে ছড়া, কেচ্ছা। এই যে আমরা কেচ্ছা কই, যে এক দেশে ছিল এক রাজা আর এক দেশে ছিল এক রানী, তারপরে নানান কাহিনী কাহিনী এইগুলো নিয়ে ছোটবেলায় আমাদের দাদারা, নানিরা, চাচিরা এই টাইপের গল্প আমাদেরকে শোনাতেন। তো গীতিকা বাংলা সাহিত্যের মধ্যে আমরা মূলত ৩ ধরনের গীতিকা পেয়ে যাব, এবং এটা বাংলা সাহিত্যের খুবই খুবই প্রেস্টিজিয়াস অ্যাসেট। একটা হচ্ছে নাথ গীতিকা, একটা ময়মনসিংহ গীতিকা, আর একটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। তো নাথ গীতিকা যেটা মূলত নাথ ধর্মের দর্শন এবং অলৌকিক কাহিনী নিয়ে, এইটা স্যার জর্জ গিয়ারসন 1873 সালে তিনি রংপুর অঞ্চলের কৃষকদের কাছ থেকে তিনি যে মানিক রাজার গান শুনেছিলেন, এই গানটা তিনি সংগ্রহ করেন, যেইগুলাকে অনেকেই গোপীচন্দ্রের গানও বলা হয়। এই গোপীচন্দ্র আর মানিক রাজা ছেলে, বাপ ছেলে আর কি। মানিক রাজা হচ্ছে বাপ, আর সন্তান হচ্ছে গোপীচন্দ্র। তো এদের কাহিনী রংপুরের কৃষকদের কাছ থেকে শুনেছিলেন এই স্যার গিয়ারসন। তিনিও কিন্তু সিভিল সার্ভিসের লোক ছিলেন, তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার ছিলেন। আপনার আমার মতন যারা বিসিএস দিতে চাচ্ছিলেন, আপনাদের বড় ভাই আর কি। তো তিনি রংপুরের মানুষের মুখের থেকে, কৃষকের কাছ থেকে এই গান শুনে গান লিপিবদ্ধ করেন।
এবং পরবর্তীতে তিনি এশিয়াটিক সোসাইটি থেকে এইটাকে পাবলিশ করেন সং অফ গোপীচন্দ্রা নামে। এবং তিনি কোনো কিছুই তেমন চেঞ্জ করেন নাই, ইংরেজিতে ট্রান্সলেট করেন পরবর্তীতে। এবং এইটা আমাদের বাংলা সাহিত্যের একবারে রুট, যেই জিনিসটা একজন ইংরেজ আই সিভিল সার্ভিসের অফিসারের দ্বারা এইটা লিপিবদ্ধ হয়, বাট মুখে এইটা প্রচলিত ছিল। এবং আরেকটা উল্লেখযোগ্য সাহিত্য হচ্ছে ময়মনসিংহ গীতিকা। আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের মুখে মুখে যে গল্প, কেচ্ছা, কাহিনী, যে সাহিত্যগুলো প্রচলিত ছিল, এইগুলাকে একত্রিত করে মোট 10টা পালা নিয়ে এই ময়মনসিংহ গীতিকা পাবলিশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 সালে। এখানে মোট 10টা পালা আছে। এই 10টা পালা আসলে 10টা আলাদা আলাদা কাহিনী। এইটা মূলত ডক্টর দীনেশ চন্দ্র সেন কেন এটা সম্পাদনা করে পাবলিশ করলেন, এর পেছনের প্রধান কারণ ছিল হচ্ছে চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে তিনি আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের লোক, এবং তিনি মোটামুটি খুবই গরিব লোক। কিন্তু তিনি লোকসাহিত্যের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত ছিলেন, এবং লোকসাহিত্য তার মানে ভেতরকার জিনিস ছিলেন। তিনি একটা অল্প টাকা বেতনে একটা দোকানে কাজ করতেন, এবং এই দোকানে কাজ করার অবস্থায় তিনি স্থানীয় সৌরভ পত্রিকায় তিনি মহিলা কবি মহিলা কবি চন্দ্রাবতী নামে একটা প্রবন্ধ লেখেন। আমরা মধ্যযুগে যখন মঙ্গল কাব্য পড়েছিলাম, ওইখানে আমাদের উল্লেখযোগ্য একটা সাহিত্য ছিল মনসা মঙ্গল। এই মনসা মঙ্গলের কবি ছিলেন দ্বিজ বংশীদাস, তার মেয়ে হচ্ছে চন্দ্রাবতী। এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, এবং তার পিতা দ্বিজ বংশীদাসের অনুরোধে তিনি কিন্তু এই রামায়ণকে অনুবাদ করা শুরু করেন। এবং রামায়ণে যে সীতা, রাবণ এবং রামের যে কাহিনী, বাট চন্দ্রাবতী তো মেয়ে মানুষ, আর সীতা হচ্ছে মেয়ে মানুষ, সীতাকে অপহরণ করে নিয়ে গেছে, সীতার দুঃখ কষ্ট, এই ব্যাপারগুলোর দিকে তিনি বেশি ফোকাস করেছেন। এই জন্য চন্দ্রাবতীর রামায়ণ পড়লে মনে হয় যে প্রধান চরিত্র সীতা, এবং সীতার খুব দুঃখ কষ্ট। এই জন্য চন্দ্রাবতীর রামায়ণকে বলা হয় সীতায়ন, নট রামায়ণ। রামায়ণ তো রামের হয়ে গেল, এটা মূলত সীতায়ন বলা হয়। এই ময়মনসিংহ গীতিকায় যে 10টা পালা আছে, এর মধ্যে কিন্তু চন্দ্রাবতীর 2টা পালা আছে, দস্যু কেনারামের পালা আর দেওয়ান ভাবনা। 2টা পালার রাইটার কিন্তু এই চন্দ্রাবতী। এই চন্দ্রাবতীকে নিয়ে চন্দ্রকুমার দে যখন প্রবন্ধ লেখেন মহিলা কবি চন্দ্রাবতী, এই জিনিসটা ডক্টর দীনেশ চন্দ্র সেনের নজরে আসে, এবং তিনি এই প্রবন্ধ থেকে তিনি বুঝতে পারেন এই ময়মনসিংহ অঞ্চলে এরকম লোককাহিনী এবং গীতিকা ছড়িয়ে ছিটিয়ে আছে। কেননা এই প্রবন্ধের মধ্যে কিন্তু এই দেওয়ান ভাবনা বলেন, দস্যু কেনারামের পালা বলেন, এ জাতীয় লেখালেখির বিষয় এখানে উঠে চলে এসেছে। তখন দীনেশচন্দ্র সেন চন্দ্রকুমার দেখে এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যে লোকসাহিত্য একবারে রুট ভেতরকার জিনিস তিনি সংগ্রহ করার দায়িত্ব দেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা মাসিক বেতনে তাকে নিযুক্ত করা হয়। এবং এই মূলত যে সাহিত্যগুলা বা এই ব্যালার্ডগুলা বা এই গীতিকাগুলা তিনি ময়মনসিংহ অঞ্চল ঘুরে 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 তিনি সংগ্রহ করেন, এবং সংগ্রহ করার পরে এইটা ডক্টর দীনেশচন্দ্র সেন এটা সম্পাদনা করেন, এবং 1923 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই ময়মনসিংহ গীতিকাটা প্রকাশিত করেন। এবং এইটা বাংলা সাহিত্যের এত বড় একটা প্রাইড যে এটা 23টি ভাষায় অনূদিত হয়েছে। 23টি ভাষায় এটা অনূদিত হয়েছে, এটা একটা বিশাল কিছু। এবং পরবর্তীতে পূর্ববঙ্গ, এই যে সিলেট অঞ্চল, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, এই সমস্ত অঞ্চলের যে গীতিকাগুলো, এইগুলোও সংগ্রহ করে পরবর্তীতে পূর্ববঙ্গ গীতিকা হিসেবে ময়মনসিংহ গীতিকার আরও 3 বছর পরে গিয়ে 1926 সালে এটা পাবলিশ করা হয় পূর্ববঙ্গ গীতিকা নামে। এবং এই পূর্ববঙ্গ গীতিকাগুলা সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের কবি জসীমউদ্দিন, পল্লী কবি জসীমউদ্দিন ভূমিকা পালন করেন। তিনি ফরিদপুরের অঞ্চল ঘুরে ঘুরে এই গীতিকাগুলা সংগ্রহ করেন। এবং এই ময়মনসিংহ গীতিকার যে গীতিকাগুলা আছে, এইগুলা এখন গান হিসেবেও গাওয়া হচ্ছে। আপনারা ইউটিউবে শুনতে পারেন, খুবই বিখ্যাত একটা গান আছে, লয়াবাড়ি নইয়ারে বাইন্দা লাগাইল বাইগুন, সেই বাইগুন তুলতে কন্যা জুড়িল কান্দন রে জুড়িল কান্দন।
নয়া বাড়ি লইয়ারে বাইদা লাগাইল বাইগুন, সেই বাইগুন তুলতে কন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন। কান্দো না কন্যা, না কান্দিও সেই বাইগুন বেচা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার। সেই বাইগুন বেচা দিয়াম তোমার গলার হার গো। এই বাইগুন মানে বেগুন আর কি। তো আপনারা এই ময়মনসিংহ গীতিকা নিয়ে এখন অনেকগুলা গান পাওয়া যায়, আপনারা এগুলা শুনতে পারেন। এটা আপনার মানে ময়মনসিংহ গীতিকা আমাদের রুটস নিয়ে আপনার ধারণা দিবে। আমাদের আলোচনার একবারে শেষ টপিক হচ্ছে হারামনি। বানানটা একটু ঠিক করে নেবেন, এটা হচ্ছে হারামনি, নট হরামনি। হারামনি এইটা পেছনে কাজ করেছিলেন দুইজন। একজন হচ্ছে মোহাম্মদ মনসুর উদ্দিন, বা যাকে বলা হয় মনসুর বয়াতি। তিনি একজন অধ্যাপক ছিলেন, খুবই জ্ঞানীগুণী লোক, এবং লোকসাহিত্য নিয়ে তার আসলে ব্যাপক পড়াশোনা ছিল। এবং আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, এই মনসুর বয়াতি তিনি গ্রামে গ্রামে ঘুরে প্রায় ৬,০০০ মতন লোকগান, বাউল গান এইগুলা তিনি সংগ্রহ করেন। এবং এর মধ্যে একটা উল্লেখযোগ্য গান ছিল লালনের গান। যে লালনের গান হারায়া যাচ্ছিল, কেননা ওই টাইমে তো লেখা হয় নাই, হারিয়ে যাচ্ছিল, সেই গানগুলাকে লিপিবদ্ধ করে একত্রিত করেন মনসুর বয়াতি বা অধ্যাপক মোহাম্মদ মনসুর উদ্দিন। এবং এই মনসুর বয়াতিকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুবই পছন্দ করতেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার যাতায়াত ছিল। এবং এই সংগ্রহগুলা তিনি ধারাবাহিকভাবে পত্রিকায় ছাপাতে শুরু করেন, এবং পত্রিকা একটা কলাম, একটা অংশতে তিনি এইটা ছাপাতেন। সেই অংশের নাম ছিল হারামনি, এবং এই নামটা কিন্তু দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। মনসুর বয়াতি এটা সংগ্রহ করে যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখায়, রবীন্দ্রনাথ ঠাকুর এটা খুবই পছন্দ করেন এবং এই নামটাও তিনি সিলেক্ট করে দেন। এবং আমরা এই লোকসাহিত্য কী জিনিস এটা আমরা আলোচনার মধ্যে জেনে গিয়েছি। এবং লোকসাহিত্যের মধ্যে কি কি থাকে, এর মধ্যে ধাঁধা, প্রবাদ প্রবচন, কেচ্ছা, লোকগীতি, গীতিকা। ময়মনসিংহ গীতিকাতে যে 10টা পালা আছে তার মধ্যে কিন্তু মনসুর বয়াতিরও একটা পালা আছে দেওয়ানা মদিনা নামে। এবং মনসুর বয়াতি আমাদের লোকসাহিত্যের জন্য একটা উল্লেখযোগ্য পার্ট। আজকের ক্লাসের সাথে আপনারা মোটামুটি এই ক্লাস নোটটা পাবেন, যেখানে আলাপ আলোচনা শোনার পরে এটা নোটটা পড়লেই আপনার এই প্রস্তুতিটা স্ট্রং একটা প্রস্তুতি হয়ে যাবে। আমি যা যা আলাপ আলোচনা করেছি তার সব কিছু এই ক্লাস নোটে খুবই সুন্দর সাবলীলভাবে লেখা আছে। মূলত এটা একটা খুবই গুছিয়ে, খুবই চমৎকারভাবে লেখা। এটা আপনার বাজারের বই যে কোনো বইয়ের চাইতে মোটামুটি বেশি কাজে দেবে বলে আমি মনে করি। মাত্র 6 পেজের একটা নোট, বাট অনেক কিছু এটার মধ্যে লেখা আছে। তো আপনারা ক্লাসটা ভালো করে শুনবেন, ভালো করে দেন আপনারা ক্লাস নোটটা পড়বেন, এরপরে আপনারা ডাইজেস্ট পড়বেন, এবং এরপরের কাজ হবে আপনারা মডেল টেস্ট দিবেন। তাহলে আমাদের এই মধ্যযুগের এই পার্টটাকে আমরা কয়টা দিক দিয়ে অ্যাকচুয়ালি আঘাত করতেছি বা অ্যাটাক করতেছি। 1 নম্বর হচ্ছে আমরা ক্লাসের আলাপ আলোচনা করতেছি, 2 নম্বর হচ্ছে আমরা ক্লাস নোট পড়তেছি, 3 নাম্বার হচ্ছে ডাইজেস্ট পড়তেছি, 4 নাম্বার হচ্ছে আমরা মডেল টেস্ট দিয়ে এই টপিকটাকে আমরা ঝালিয়ে নিচ্ছি, এবং 5 নাম্বার যেটা হচ্ছে আমি আগেই বলেছি, বন্ধুদের সাথে বা আপনার গ্রুপমেটদের সাথে এই টপিক নিয়ে আলাপ আলোচনা করবেন। তাহলে আপনি 5টা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনি এই টপিকটাকে আঘাত করলেন বা অ্যাটাক করলেন। এতে করে আপনার প্রস্তুতি অনেক গোছালো হবে এবং ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং আজকের আলাপ আলোচনা সম্পর্কে আপনার যে কোনো মতামত আপনি কমেন্টে জানাতে পারেন। পরের পর্বে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। অনেকেই আমার কোর্সে জয়েন করতে একটু প্রবলেমে পড়তেছেন বলে আমাকে জানিয়েছেন। গুগল ফর্ম সাবমিট করা এবং গুগল ক্লাসরুমে জয়েন করা, আসলে আমাদের ক্লাস কিভাবে হবে এই ব্যাপারেও জানতে চাচ্ছেন। তো তাদের জন্য এই ভিডিওটা বানানো। আসলে আমরা অনেক ফর্মাল আলাপ আলোচনা করব। আমরা আসলে ভবিষ্যতে সিভিল সার্ভেন্ট হব, সো আমাদেরকে একটু ফর্মাল ওয়েতে কমিউনিকেট করা উচিত বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে গুগল ক্লাসরুম, ডিসকর্ড, এগুলো আমার কাছে মনে হয়েছে যে একটা ফর্মাল গেটওয়ে। আমি আসলে ব্যক্তিগতভাবে এই সিভিল সার্ভিসের
পড়ালেখাটা একটা ফেসবুক গ্রুপে আমি লাইভ ক্লাস নিচ্ছি এই ব্যাপারে আমরা ইন্টারেস্টেড না। আমরা লাইভ স্ট্রিমিংয়ের জন্য আমরা জুম প্ল্যাটফর্ম ব্যবহার করব এবং আমাদের সমস্ত আলাপ আলোচনা এবং আমাদের সমস্ত রিসোর্স শেয়ারের জন্য আমরা অ্যাকচুয়ালি গুগল ক্লাসরুম ব্যবহার করব। আপনি ফর্মে ক্লিক করবেন, তো আপনার সামনে এরকম একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাবে এবং আপনি এই ফর্মের যে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্টে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমরা কি করতে যাচ্ছি, কি পড়ব, কিভাবে পড়ব এবং আমাদের ক্লাস কেমন হবে, আমাদের কোর্স সম্পর্কে আপনার বিস্তারিত জিজ্ঞাসার এই উত্তর এই 10টা পয়েন্টে আছে। এই 10 পয়েন্ট খুব ভালো মতন পড়ে চলে আসবেন নিচে। এইবার এই কোশ্চেনগুলোর উত্তর দিবেন। আপনার এইখানে ধরেন আপনি আপনার ইমেল দিলেন, এরপরে কোর্স সম্পর্কিত প্রশ্নগুলো পড়েছেন কিনা আপনি বললেন ইয়েস। এরকম করে আপনি বাদ বাকি যতগুলো কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর উত্তর দেবার পর অবশ্যই এই ফর্মটা সাবমিট করতে হবে। একটা সাবমিট বাটন পাবেন। এই সাবমিট বাটনে যখন আপনি সাবমিট করবেন তখন আপনার দেওয়া সমস্ত তথ্য আমার কাছে চলে আসবে। এরপরে আপনি যে কাজটা করবেন, আপনি গুগল প্লে স্টোরে যাবেন বা অ্যাপ স্টোরে যাবেন, সেখানে গিয়ে গুগল ক্লাসরুমটা আপনি আপনার ফোনে ইনস্টল দিবেন। আর যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনার অবশ্যই গুগল আইডিতে লগ ইন করা থাকবে এবং আপনি যেয়ে আপনি অ্যাপগুলোর ভেতর থেকে আপনি গিয়ে গুগল ক্লাসরুমে চলে যাবেন এবং গুগল ক্লাসরুমে গিয়ে আপনি আপনার ইমেইল আইডি দিয়ে এটা অটোমেটিক লগ ইন করাই থাকবে যদি আপনার ব্রাউজারে লগ ইন করা থাকে। আদারওয়াইজ আপনি আপনার গুগল আইডি দিয়ে বা আপনার ইমেইল দিয়ে আপনি এটা লগ ইন করে রাখবেন। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা ক্লাসরুমটাকে ওপেন করব। ক্লাসরুমটাকে ওপেন করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, সো গেট স্টার্টেড। তো আপনি আপনার ইমেইল দিয়ে অ্যাকচুয়ালি আপনি ক্লাসরুমে লগ ইন করে নেবেন। ক্লাসরুমে লগ ইন করার পরে আপনি আপাতত ওয়েট করবেন, কেননা আমি আপনাকে একটা কনফার্মেশন ইমেইল পাঠাবো। তবে এই ক্ষেত্রে বলে রাখি, আমি আসলে আপনি যে ফর্মটা ফিল আপ করে পাঠিয়েছেন এটা একটু ভেরিফাই করে পাঠাবো, তো সো আপনার 2-3 ঘন্টা টাইম লাগতে পারে। সো 2-3 ঘন্টার মধ্যে বা তার কম সময়েও আপনি আপনার ইমেইল পেয়ে যেতে পারেন। তখন আপনি আপনার জিমেইলে গিয়ে যে ইমেইল দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই ইমেইল, তবে এই ক্ষেত্রে বলে রাখি কোনো ইনস্টিটিউশনাল ইমেইল ব্যবহার করবেন না। যেমন আপনার ইউনিভার্সিটি আপনাকে একটা ইমেইল দিয়েছে, ইনস্টিটিউশনাল কোনো ইমেইল ব্যবহার করবেন না। জিমেইল ব্যবহার করার ট্রাই করবেন সবাই, কেননা এই গুগল ক্লাসরুম যেহেতু গুগলের প্রোডাক্ট, জিমেইলও গুগলের প্রোডাক্ট, সো তেমন কোনো ইন্ট্রিকেসি হবে না আই বিলিভ। তো আপনি ইমেইলটা ভালো করে পড়ে নেবেন, দেন হচ্ছে আপনি ক্লাসরুমের লিঙ্কে ক্লিক করবেন, দেন একটা কোড চলে আসবে, এই কোড অটোমেটিক চলে আসবে, আপনি জয়েন করবেন। জয়েন করলেই একবারে আপনি আমাদের ক্লাসে চলে যাবেন, মানে যে ক্লাসে আপনি আসলে জয়েন করতে চান, যার জন্য আপনি ভর্তি হয়েছেন এরকম একটা ক্লাস। যাই হোক, এটা আগের ক্লাস। এখন আমি আগের ক্লাসটা দেখাচ্ছি এই জন্য যে আসলে আমরা ক্লাসরুমে কী আলাপ আলোচনা করি। ক্লাসরুমে অ্যাকচুয়ালি হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট দিই যে কখন ক্লাস হবে, জুমের লিঙ্কটা শেয়ার করি এবং ওই লিঙ্ক ব্যবহার করেই সবাই আমাদের জুম সেশনে জয়েন করে ফেলে। দেখেন এই ব্যাচের ক্লাসের দিকে যদি আমরা যাই তাহলে নিচের দিকে দেখেন ওদের একটা পোস্ট আছে, যেই পোস্টে 1 থেকে শুরু করে 33 নাম্বার পর্যন্ত লেকচার এবং প্রত্যেকটা লেকচারের পিডিএফ নোট দেওয়া আছে সিরিয়ালি। প্রত্যেকটা ক্লাসের জন্য যে নতুন নতুন করে পোস্ট দেওয়া হবে বা অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে তা না, এইটা এডিট করা হবে। ধরেন আজকে রাতে যদি আপনার সাথে আমার লাইভ ক্লাস হয় তাহলে সেই লাইভ ক্লাসের যে রেকর্ডেড সেশন আপনি 2 ঘন্টার মধ্যেই এখানে পেয়ে যাবেন। আর যদি কোনো বড় লেকচার হয় বা কোনো ইমার্জেন্সি থাকে তাহলে পরের দিন সকালে আপনি এইটার ক্লাস এবং ক্লাসের নোট পেয়ে যাবেন। এবং এই ক্ষেত্রে আপনি লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের যে ক্লাসগুলো আছে বা আগে হয়েছে সেই ক্লাসগুলো, সেই নোটটাও পেয়ে যাবেন। যেমন আমরা গতদিন 33 নম্বর ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল ট্রিটি পড়িয়েছি। সো আপনি রেকর্ডেড সেশনে যদি ক্লাসে চাপ দেন তাহলে আপনি ডাইরেক্ট যা পড়িয়েছি সেই ক্লাসে চলে যাবেন। এবং এই দেখেন পিডিএফ নোটের উপর ক্লিক করলেই আপনি আসলে আমাদের ক্লাসের যে পিডিএফ নোটটা যেটা আপনি ক্লাসে পড়িয়েছি সেই নোটটা আপনি পেয়ে যাবেন। এবং প্রয়োজনে আপনি এই নোটটা আরও ভালো প্রিপারেশন নিতে এই নোটটা প্রিন্ট করে আপনার কাছে রাখতে পারেন